অল্প আয়, হিসাবি স্বামী আর সংসারের হাজারো খরচ এইসবের মাঝেও একটু বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা থাকলে মাস শেষে কিছুটা টাকা সঞ্চয় করা সম্ভব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই বোনটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে সংসারের খরচ কমিয়ে সঞ্চয় করেছি। যদি আপনি একজন গৃহিণী হন, মধ্যবিত্ত পরিবারের সদস্য হন বা সংসার খরচ কমানোর জন্য বাস্তব উপায় খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা কিছুটা সহায়তা হতে পারে। অনেক দিন পর যেহেতু রোদ উঠেছে তো ভাবলাম আজকে কাপড়গুলো ধুয়ে দিই। তবে আমি কাপড় তেমন একটা জমা করে রাখিনি, কারণ হচ্ছে আমি প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে দিয়েছিলাম। আর হচ্ছে সারাদিন পানি ঝরেছিল বাইরে, আর রাত হলে ফ্যানের বাতাসে দিয়ে দিয়েছিলাম, প্রায় শুকিয়ে গিয়েছিল। তো তেমন একটা কাপড়ের বোঝা হয়নি আর কি। তো এখানে হচ্ছে একটা চালের বস্তা নিয়ে আসছিল। এটা হচ্ছে এখান থেকে অলরেডি আজকে এক সপ্তাহ ধরে খাওয়া হচ্ছিল চাল। তো এখন ভাবলাম এগুলো একটু ঢুকিয়ে রাখি। তো কাজের পাকে পাকে আপনাদের সাথে আমার সংসারের কিভাবে আমি হচ্ছে সঞ্চয় করেছি ছোট ছোট বিষয় সেটা শেয়ার করব। আমার স্বামী হচ্ছে কিপটা মানুষ, সহজে পকেট থেকে টাকা ছাড়তে চাইতো না। তো ওর কাছ থেকে টাকা জমানো একেবারে অসম্ভব ছিল। তো আস্তে আস্তে ধীরে ধীরে সংসারটা যখন বড় হচ্ছিল, সন্তানরা পৃথিবীতে আসছিল, তো তাদের খরচ অনুযায়ী কিছুটা সুযোগ হতো টাকা জমানোর। তবে প্রথম দিকে হচ্ছে টাকা জমানোর আইডিয়া মোটেই ছিল না। এখন যেহেতু সন্তানরা বড় হয়েছে, আস্তে আস্তে দেখা যায় তাদের অনেক প্রয়োজনীয় জিনিস আমি কিনতে পারি না, তাদের বাবা তেমন একটা গুরুত্ব দিতে চায় না। তখন ভাবলাম এখান থেকে আমাকে যেভাবে হোক টাকা সঞ্চয় করতে হবে। তো যখন সন্তানরা স্কুলে যাওয়া শুরু করলো, তখন থেকে আইডিয়া আসলো তাদের জন্য কিছুটা টাকা আমাকে সঞ্চয় করে রাখতে হবে নিজের কাছে, নিজের প্রয়োজনের জন্য, ছেলে মেয়েদের প্রয়োজনের জন্য। তো প্রথমে হচ্ছে তাদের স্কুলের টাকা, যে টাকা দিত যাওয়া আসার জন্য, ওখানে প্রায় আমি হেঁটে যেতাম। আর সন্তানদের নিয়ে যাওয়ার সময় গাড়িতে করে নিতাম, অনেক সময় আসার সময় হেঁটে আসতাম বা গাড়িতে করে আসতাম। এভাবে করে হচ্ছে আমি কিছুটা 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে জমানো শুরু করেছি। তারপর হচ্ছে তাদের আবার অসুখ বিসুখ হলে ওই যে টাকা দিয়ে ওষুধ আনতে যেতাম বা ডাক্তারের কাছে নিতাম, ওখান থেকে যদি টাকা থেকে যেত তাহলে হচ্ছে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, যদি 50 টাকা এরকম থাকতো তাহলে ওগুলো আমি রেখে দিতাম। তো প্রথমে হচ্ছে আমি এভাবেই শুরু করেছিলাম। এতদিন পর যেহেতু রোদ উঠেছে, তো ছাদে হচ্ছে একেবারেই জায়গা নেই কাপড় দেওয়ার, সবাই কাপড় শুকাতে দিয়েছে আর দেখতেও সুন্দর লাগতেছিল। আজ আমাদের ঘরে বাঙালি খাবার হবে আজকের দিনে। সপ্তাহে একদিন যেহেতু আমরা ডিম, ডাল, আলু ভর্তা খাই, তো তার জন্য সবকিছু প্রস্তুতি করে নিচ্ছি। আর আপুদের কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আপুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। টাকা জমানোটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছিলাম। উনি জীবিত থাকতে বলতো স্বামীরা কখনো হচ্ছে টাকা দিতে চাইবে না, তো নিজেদেরকে বুদ্ধি খাটিয়ে টাকা জমাতে হয়। কারণ তার ছেলে একটু কিপটামি করতো, তো সেইও বুঝতো, মানে আমার শাশুড়িও বুঝতো। তো সেজন্য আমাকে বলতো এভাবে হবে না, কিছুটা বুদ্ধি খাটিয়ে ওদের কাছ থেকে টাকা জমাতে হয়। গ্রামে থাকা অবস্থায় তেমন কোনো টাকা জমাতে পারতাম না। এখন যেহেতু শহরে আছি তাহলে দেখা যায় বিভিন্ন অজুহাতে বাজার সদাই বা বাইরে গেলে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলে, তো এখান থেকে হচ্ছে 10-20 টাকা যা আসে হাতে, তা হচ্ছে ছোটো ছোটো সঞ্চয় মানি যা আসে তাই হচ্ছে জমানো শুরু করে দিয়েছিলাম। তো এভাবে হচ্ছে আমি অনেক বারবার টাকা হচ্ছে জমিয়েছি। এটা জমিয়ে কি করি জানেন, আমি আবার তার বিপদে, তার সমস্যায় আবার তাকে বের করে দিই। আমরা নারীরা হচ্ছে যতই কিছু করি না কেন, দিন
শেষে স্বামীর প্রতি আমাদের একটু টান বেশি, তাই আমরা হচ্ছে টাকা রাখতে পারি না। তো এইভাবে হচ্ছে আপনাকে বুদ্ধি খাটিয়ে আপনার সংসারে কিভাবে আপনি হাতে টাকা রাখতে পারেন ওইটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আমি যে বলবো আমি যা করছি ওইটা যে আপনি করবেন তা না, আপনার বুদ্ধি খাটিয়ে আপনাকে রাখতে হবে। আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যাই রাখেন না, অসুবিধা কি। আপনি একটা বছর গিয়ে দেখবেন আপনার 5-10 হাজার টাকা হাতে চলে আসছে। এটা অনেক বড় কিছু। 5-10 হাজার টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, তো সেটা আপনার লাভ না। তো এটাই হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে। তো আমি ওইভাবে করেছি আর আমি বেশিরভাগ কিছু বছর ধরে বেশিরভাগ হচ্ছে আমি 1,000 টাকা 2,000 টাকা করে জমাচ্ছিলাম। যেহেতু ছেলেমেয়েরা বড় হয়েছে, নিজের হাতে একটু বাজার সাজার করার সুযোগ এসেছে, তো এখান থেকে হচ্ছে আমি যেগুলো খরচ বেঁচে যায় ওখান থেকে হচ্ছে টাকাগুলো রেখে আমি হচ্ছে এখন টাকা জমাতে পারি আলহামদুলিল্লাহ। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। মানুষের সময় সব সময় একই যায় না, এক একটা সময় এক এক রকম আসে, কারো সময় বদলায়। তো এইভাবে হচ্ছে আপনাকে সুযোগটা বুঝতে হবে আপনি কোন সময় টাকাটা জমাতে পারছেন। আরেকটা বিষয় হচ্ছে আমি খুব সহজে যেখান থেকে টাকা পেতাম, বেশিরভাগ টাকা পেতাম ওইটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে। তো বাবার বাড়ি গেলে দেখা যায় মা ভাই ওরা একটু একটু করে আমাকে কিছু টাকা দেয়, 1000-500 এভাবে। তো আমি দেখা যেত ওগুলা খরচ না করে এসে জমিয়ে রাখতাম। তো ওখান থেকে আমার কিছুটা বেশি জমে যায় টাকা আর কি। তো আপনাদের এরকম যদি থাকে সুবিধা থাকে তাহলে আপনারা ওই টাকা খরচ না করে জমাবেন। অবশ্যই খরচ করবেন যদি বাচ্চারা বের হয় মাঝে মাঝে, বাচ্চাদের নিয়ে যদি বাইরে বের হয়ে বাচ্চারা এটা খেতে চায় বা কিনতে চায়, মাঝে মধ্যে তাদেরকে এটাও দিতে হয়। সব কিছু মাথায় রেখে টাকা জমাতে হয় আর কি। অনেক দেরিতে হলেও বুঝেছি এই দুনিয়াটা অনেক কঠিন। এখানে সহজে কারো কাছে আপনি হাত পাততে পারবেন না নিজের লজ্জার জন্য। মধ্যবিত্তরা তো একেবারেই না, গরিবরা তো পারে, আর যারা বড় লোক তাদের তো হাত পাততে হয় না। আর যারা মধ্যবিত্ত আমাদের মতো তারা হচ্ছে কারো কাছে চাইতে পারে না নিজের লজ্জার জন্য, আবার কাউকে বলতেও পারে না, আবার সহ্য করতে পারি না। এই বিষয়টা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপুরা। যখন আমাকে টাকা দেওয়া হতো কাপড় কেনার জন্য, মাঝে মাঝে ছেলে মেয়েদের কাপড় বা নিজের কাপড় কেনার জন্য টাকা দেওয়া হতো, ওখান থেকে হচ্ছে আমি দামি কাপড় কিনতাম না, একটু সস্তায় কাপড়টা নিয়ে এসে কিছুটা টাকা ওখান থেকে সঞ্চয় করতাম। ওখান থেকে 1,500-2,000 টাকা আমি বাঁচিয়ে নিয়ে আসতাম আর একটু সস্তা কাপড় নিয়ে এসে পরতাম। তো কি হয়েছে, নিজের সংসারে নিজে একটু সস্তা বা দামি পরলে কেউ তার দিতে আসবে না, না খেয়ে থাকলে কেউ দিতে আসবে না আপুরা। তো নিজেরটা নিজেকেই চিন্তা করতে হয়। তো অনেক আপুরা বলতে পারেন যে আপনি তো সব সময় টাকা পেয়েছেন। তো সব সময় পাইনি, ওই যে ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে যাওয়ার সময় ওখান থেকে জমিয়েছি, বা খাবার কেনার সময় ওখান থেকে জমিয়েছি, বাইরে বের হয়েছি হেঁটে গিয়েছি, গাড়ি ভাড়া বাঁচিয়েছি ওখান থেকে জমিয়েছি, বাবার বাড়ি থেকে পেয়েছি ওখান থেকে জমিয়েছি। তারপর হচ্ছে এই যে কাপড় কিনতাম, মাঝে মধ্যে কাপড়টা হচ্ছে 1,500, 2,000, 3,000 টাকা হয়তো মাঝে মাঝে দিত কাপড় কেনার জন্য। তো ওখান থেকে বাঁচিয়েছি। ওই যে আমাদেরকে 5,000 10,000 দিয়ে বলে নাই যে কখনো যাও মার্কেট থেকে কিছু কিনে নিয়ে আসো, তোমার ইচ্ছা মতো তুমি খরচ করো, তোমার প্রয়োজন কি কি আছে তুমি কিনে নাও, ওইটা কখনো হয় নাই। ওই যে মাসে বছরে মিলে 2 জোড়া কাপড় কেনার টাকা দিত, ওখান থেকে এইভাবে বাঁচিয়েছি। তো এভাবে বাঁচিয়ে হচ্ছে আমাদের সংসারটা আমরা আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত গুছিয়ে এনেছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। নিজের জীবনের কথা বলতে বলতে আপনাদের সাথে রান্নাটাও হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে সব রান্না করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি, আলু ভর্তা করে নিয়েছি, এখন ডিমটাও ভেজে নিয়েছি। তো আমরা সদস্য পরিবারে আমরা 4 জন, তো 4 জনের জন্য 4 পিস করে নিয়েছি। এখন হচ্ছে ওদের বাবা আগে খেয়ে নিবে, তো তার জন্য হচ্ছে আমি পেরে নিয়েছি। আর এই তো ওরা খেয়ে চলে গিয়েছে, এখন হচ্ছে পরে একদম আমি এসেছি খাওয়ার জন্য। আর এখানে ডাল আলু ভর্তা ডিম নিয়ে নিয়েছি। তো এই তো ছোটো ছোটো আপনাদের সাথে আমার পরিবারের বিষয়গুলো শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। এখান থেকে যদি আপনাদের কোনো একটা টিপস ভালো লাগে, কোনো একটা পরামর্শ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।